বেইলি রোডের অগ্নিকাণ্ডে টনক নড়েনি। খিলগাঁওয়ে অবৈধভাবে চলছে সিএলও কাচ্চি ভাই ও সিরাজ রেস্টুরেন্ট। অগ্নি নির্বাপন ব্যবস্থাও নাজুক। মে দিবসে দুই দলের সমাবেশ। বিএনপি আন্দোলনের ক্ষমতা হারিয়েছে, দাবি কাদেরের। ঐক্যবদ্ধভাবে মানুষ জেগে উঠবে, মন্তব্য ফখরুলের। শ্রমিকদের অধিকার বঞ্চিত করলে কোনো ছাড় নেই, মে দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক ক্রেতাদের ক্রয় মূল্য বাড়ানোর তাগিদ। টানা দাবদাহের কবলে দেশ, সবচেয়ে কষ্টে শ্রমজীবী মানুষ। হাসপাতালে বাড়ছে রোগী, কাল থেকে কমতে পারে তাপমাত্রা, বলছে পূর্বাভাস। এবং উচ্চ মূল্যস্ফীতির মধ্যে আরেক দফা বাড়ল জ্বালানি তেলের দাম। প্রভাব পড়তে পারে সব খাতে, বাজারে বিশৃঙ্খলার আশঙ্কা বিশেষজ্ঞদের। দর্শক, সংবাদ রাতে দেখছিলেন একেএস টিএমটি বার সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি কানিজ লাবণী। দর্শক, এবার চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। বেইলি রোডের অগ্নিকাণ্ডে 46 জনের প্রাণহানিও টনক নড়াতে পারেনি কারো। রাজধানীর খিলগাঁওয়ে অনুমোদন ছাড়াই একই ভবনে অবৈধভাবে চলছে সিএলও কাচ্চি ভাই ও সিরাজ চুইগোস্ত রেস্টুরেন্ট। কারোরই নেই ফায়ার সার্ভিস, পরিবেশ কিংবা রাজুকের কোনো অনুমোদন নেই। অগ্নি নির্বাপনের পর্যাপ্ত ব্যবস্থাও। বেইলি রোডে অগ্নিকাণ্ডের পর ঢাকঢোল পিটিয়ে শুরু হওয়া অভিযানও থেমে গেছে নীরবে। বিশেষজ্ঞরা বলছেন, অনুমোদনহীন রেস্টুরেন্টগুলো বাড়াচ্ছে দুর্ঘটনা ঝুঁকি। ফখরুল ইসলামের বিশেষ রিপোর্ট। ভোজনবিলাসী ভোক্তারা বাংলা কিংবা চাইনিজ খাবারের স্বাদ নিতে শখ করেই আসেন চাকচিকে ঠাসা রেস্টুরেন্টে। কিন্তু এইসব রেস্টুরেন্টগুলো কতটা ঝুঁকিমুক্ত তা জানেন না কেউই। বেইলি রোডে রেস্টুরেন্টে ঠাসা এই ভবনে অগ্নিকাণ্ডের পর কর্তৃপক্ষ নড়ে চড়ে বসে। রাজধানী জুড়ে চলে অভিযান। জরিমানা সিলগালায় অভিযান শেষ হয় 2 সপ্তাহে। এরপর সারা শব্দ নেই। এখন প্রশ্ন ওঠে, এইসব রেস্টুরেন্ট কি শুধরে গেছে অনিয়মের বেড়াজাল ভেঙে? দেশ টিভি টিম খিলগাঁয়ে অনুসন্ধানে নামে। দেখা যায় কাচ্চি ভাই রেস্টুরেন্টে ভোজন বিলাসীদের ভিড়। তাদের কেউই জানেন না এই রেস্টুরেন্ট ঝুঁকিমুক্ত কিনা কিংবা কর্তৃপক্ষের কোনো অনুমোদন আছে কিনা। আদতে কোনো কর্তৃপক্ষেরই ছাড়পত্র পাওয়া যায়নি রেস্টুরেন্টটির। এখনো পাইনি, এই দুটো এখনো পাইনি। এই যে ফায়ার সেফটি আর হচ্ছে পরিবেশ ইয়াটা যেটা আছে ওটা এখনো পাইনি। ওটা আসলে চালানো যায় না, আমি তো আপনাকে ফার্স্ট টাইম বললাম। কাচ্চি ভাই রেস্টুরেন্টের এই শাখার রান্নাঘরটিতে নেই পর্যাপ্ত অগ্নি নিরাপত্তা ব্যবস্থাও। এটা আসলে কাস্টমারের জন্য ক্ষতি, যারা করে না তা এটা উচিত না আসলে আদৌ। ঠিক আছে, এদের প্রত্যেকের উচিত কাস্টমার সেবার জন্য অবশ্যই হাইজিনিক মেনটেনটা করা। একই অবস্থা ভবনের রুফটপে গড়ে তোলা সিএলও রেস্টুরেন্টও। ভোক্তাদের মন ভুলাতে চাকচিক্যের কমতি রাখেনি। তবে রেস্টুরেন্ট গড়তে সবার আগে যে অনুমোদন দরকার তার তোয়াক্কাই করেননি সিএলও কর্তৃপক্ষ। লাইসেন্স তো হাতে পান না, লাইসেন্সটা এখনো হাতে আসেনি। আর আপনার রাজুকের অনুমোদন আছে? এটা আমি জানি না, এটা আমার কাছে তথ্য নাই। এখন রুপটপ রাজুকের বিল্ডিং এর নকশায় রাজুকের একটা অনুমোদন লাগে। হ্যাঁ, সেটা ওই যে তখন অভিযানের পরে শুনলাম আর কি অনুমোদন লাগে। আমাদের এখানেও আসছিল, আমাদেরকেও এখান থেকে একজনকে আবার ধরেও নিয়ে গেছিল। থাকলে ফায়ার সেফটি, তারপর হচ্ছে পরিবেশের লাইসেন্স এখন রেস্টুরেন্টে আমার কাছে এখন নাই। সিএলও রান্নাঘরে গিয়ে দেখা গেল খাবার আগেই তৈরি করে ফ্রিজে মজুত করে রাখা আছে। ভোক্তা গেলেই চটজলদি গরম করে পরিবেশন করতে প্রস্তুত। এই ভবনের একেবারে নিচের ফ্লোরে গড়ে তুলেছে সিরাজ চুইগোস্ত। চাকচিক্যময় পরিবেশে ভোজন বিলাসী ভোক্তারা দুপুরের খাবার খেতে ব্যস্ত। রেস্টুরেন্টটিও ভোক্তাদের মন ভুলিয়ে মুনাফার লোভে খাবার পরিবেশনে ব্যস্ত হয়ে পড়েছে। কর্তৃপক্ষকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অনুমোদনের তোয়াক্কাই করেনি। কে নেবে কার খোঁজ, এমন ধারণা নিয়ে কারি কারি মুনাফা গোছাতে ব্যস্ত মালিক। রান্নাঘর থেকে কোথাও নেই অগ্নি নির্বাপনের পর্যাপ্ত ব্যবস্থা। আমাদের এখানে ফায়ার সার্ভিসের তারপর পরিবেশ অধিদপ্তর এই সার্টিফিকেটগুলো আমরা এখনো হাতে পাই নাই আর কি আমাদের হাতে এখনো। বেইলি রোড, চুড়িহাট্টা কিংবা বনানী অগ্নিকাণ্ড এবং কর্তৃপক্ষের শত অভিযান সব কিছুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অনুমোদনের তোয়াক্কা না করে রেস্টুরেন্ট চালাচ্ছেন অনেক ব্যবসায়ী। এদের কারোই অগ্নি নির্বাপন ব্যবস্থা কিংবা স্বাস্থ্যের বেলায় কিছুই নেই। শুধুমাত্র মুনাফার লোভে ঝুঁকিতে ফেলে দিচ্ছেন আমাদের ভোক্তা এবং সাধারণ মানুষকে। বেইলি রোডে সিলগালার পর বন্ধ নবাবী ভোজ খুলেছে। ম্যানেজার জানালো অনুমোদন নিয়ে খুলেছেন তারা, তবে নেই পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা। এখন আমারটা আমি ডিসিপি থেকে পারমিশন পাইছি, রাজুক থেকে পারমিশন পাইছি, রাজুক থেকে লোক এসে করেছে।
বিশেষজ্ঞরা বলছেন অনুমোদনহীন রেস্টুরেন্ট ঝুঁকিতে ফেলছে রাজধানীবাসীকে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। তাদের পরিবেশ কীরকম আছে, তাদের পানিটা পর্যন্ত বিশুদ্ধ কিনা, তাদের আপনার ফায়ার সার্ভিস আছে কিনা, তারা সেভাবে পণ্য রাখে কিনা, তার কর্মচারীরা কোথায় ড্রেস চেঞ্জ করে। আমার মনে হয় যে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। একই সঙ্গে রেস্টুরেন্টগুলোর খাদ্য উৎপাদন প্রক্রিয়াকে স্বাস্থ্যসম্মত করার তাগিদ বিশেষজ্ঞদের। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। আলোচিত চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে কিছুক্ষণের মধ্যে বিস্তারিত তুলে ধরবেন ডিবি প্রধান হারুনুর রশিদ। সম্প্রতি মিল্টন সমাদ্দারের বিভিন্ন অপকর্ম নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়। মিল্টনের বিরুদ্ধে মুখ খুলতে থাকেন ভুক্তভোগীরা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলন করার শক্তি হারিয়ে ফেলেছে বিএনপি, কারণ তাদের সঙ্গে জনগণ নেই। বুধবার বিকেলে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক লীগের জনসভায় অংশ নিয়ে তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশ রক্তস্রোতে ভাসবে। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ হাসান। মে দিবস উপলক্ষে বুধবার বিকেলে শ্রমিক লীগের জনসভায় অংশ নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপির মুখে আন্দোলন কথাটা শুনলে ঘোড়াও মনে হয় আসে। বক্তব্যে বিএনপির আন্দোলনের সমালোচনা করে তিনি বলেন, ক্ষমতা এলে দেশকে রক্তস্রোতে ভাসিয়ে দেবে দলটি। এরা ক্ষমতায় আবার আসতে পারলে বাংলাদেশকে ভাসিয়ে দেবে রক্তস্রোতে। এই খুনি, এই সাম্প্রদায়িক, এই জঙ্গিবাদী, এই সন্ত্রাসী অশুভ শক্তি, যাদের নেতা লন্ডনে বসে রিমোট কন্ট্রোলে আন্দোলন চালাতে চায়। দেশের উন্নয়ন পাকিস্তানিদের চোখে পড়লেও কালো চশমা পরে থাকায় বিএনপি নেতাদের চোখে পড়ে না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন দেখতে পায়, বিএনপি নেতারা কালো চশমা পরেছে, তারা দেখতে পায়। তারা দিনের আলোতে রাতের আঁধার। বলেন, বিএনপি যেসব বিদেশি শক্তির কাছে সাহায্য চায়, এখন সেসব দেশেও আরব বসন্ত চলছে। যাদের কাছে নালিশ করতেন তাদেরও বেসামাল অবস্থা। আরব বসন্ত এখন আমেরিকা। সমস্ত 40টা ইউনিভার্সিটি ফিলিস্তিনিদের পক্ষে আজকে বিক্ষোভ করছে। বিএনপি আন্দোলনের সক্ষমতা হারিয়েছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আন্দোলনের শক্তি তাদের নেই। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। জরুরি কিছু স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে সন্ধ্যায় তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। সন্ধ্যায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালে নেওয়া হয় তাকে। প্রায় 80 বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থাইটিস, ডায়াবেটিক্স, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যা সহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন। এর আগে 31 মার্চ খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ওই দফায় 3 দিন হাসপাতালে থাকার পর গুলশানের বাসায় ফেরেন তিনি। মানুষের অধিকার কেড়ে নেয়াই সরকারের সবচেয়ে বড় অপরাধ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ করেছেন, সবকিছু কুক্ষিগত করে গণতন্ত্রের ছদ্মবেশে একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চলেছে সরকার। তাই ঘরে বসে না থেকে সরকার পতনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামার আহ্বানও জানান মির্জা ফখরুল। সাইফুর রিপনের রিপোর্ট। পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ ও র্যালির আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল। প্রায় 7 মাস পর দলের কোনো বড় আয়োজনে অংশ নিয়ে সংহতি জানান দলটির সহযোগী অঙ্গ সংগঠন সহ 2 মহানগর বিএনপির বিভিন্ন ইউনিটের নেতারা। র্যালি পূর্ব সমাবেশে বক্তারা দাবি করেন, বর্তমান সরকারের পরাজয় অবধারিত। যারা টেন্ডারবাজি করছে, যারা বিভিন্ন জায়গায়
মানুষের জায়গা জমি বসত বাড়ি দখল করছে, তারা কি আপনাকে রক্ষা করবে প্রধানমন্ত্রী? আপনাকে তারা রক্ষা করতে পারবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বলেন, বন্দুক বুলেটের জোরে ক্ষমতায় আসা সরকার সুষ্ঠু ভোট নির্বাচনে দিয়েছে। এই দেশের জনগণের মুক্তি, এই দেশের শ্রমিকের মুক্তি, এই দেশের রিকশাওয়ালার মুক্তি, এই দেশের ঠেলাগাড়ির মুক্তি, এদের সকলের মুক্তি নিতে হচ্ছে এই অবৈধ সরকারের অপসারণের উপর। এই দেশের মানুষের মুক্তি নিহিত রয়েছে। একদলীয় স্বৈরাচারী সরকার বুলেটের জোরে ক্ষমতায় এসেছে, মানুষের ভোটের জোরে নয়, এবং এ কারণেই তারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনকে বাংলাদেশ থেকে নির্বাচনে দিয়েছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, গণতন্ত্রের ছদ্মবেশে একদলীয় সরকার প্রতিষ্ঠা করতে চলছে সরকার। গণতন্ত্রের একটা লেবাস রেখে দিয়ে, ছদ্মবেশ রেখে দিয়ে তারা গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে জনগণকে দমন করে তারা একদলীয় সরকার ব্যবস্থাই প্রতিষ্ঠা করেছে। কখনোই অধিকার উপার্জিত হয়েই আমরা সহায়তা হব না। আমরা আমাদের লক্ষ্য বাংলাদেশে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করবো, ভোটের অধিকার ফিরিয়ে আনবো। ক্ষমতা থেকে সরিয়ে দিতে অতিবাম অতিডান এক হয়েছে সরকার প্রধানের এমন মন্তব্যের সমালোচনাও করেন মির্জা ফখরুল। অতিবাম অতিডান একসাথে তারা আজকে আমাদের উৎখাত করতে চায়। সমস্যাটা ওই জায়গাতেই যে আপনারা সেটা বুঝতে পারেন না যে কি ঘটেছে, অথবা বুঝেও না বোঝা ভান করেন। আজকে শুধু অতিবাম অতিডান নয়, আজকে সমগ্র বাংলাদেশের তারা মনে করছে যে এই সরকারের আমলে তাদের ন্যূনতম যে অধিকার, সেই অধিকারটুকু কেড়ে নেওয়া হয়েছে। সাধারণ মানুষের কথা না ভেবে অতি মুনাফা লোভীদের লাভের ব্যবস্থা করতেই আবারও জ্বালানির দাম বাড়ানো হয়েছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই মূল্য বৃদ্ধি করে কার লাভ হয়? লাভ হয় তাদের, যা এখান থেকে মুনাফা লুটে। আজকে সমগ্র বাংলাদেশে তারা একটা লুটপাটের রাজত্ব প্রতিষ্ঠা করেছে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। শ্রমিক মালিক গর্ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ এই স্লোগানে নানা আয়োজনে দেশে মহান মে দিবস পালন করা হয়েছে। প্রতি বছরের মতো এবারও রাজধানীতে সভা সমাবেশ, শোভাযাত্রা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বিভিন্ন সংগঠন। এসব কর্মসূচি থেকে কাজের উন্নত পরিবেশ, রেশন, পেনশন ব্যবস্থার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহ্বান জানান শ্রমিকরা। সাবরিনা মজুমদার জানাচ্ছেন বিস্তারিত। বিশ্বজুড়ে শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রাম ও অর্জনের যে পটভূমি, সে স্মরণে পালিত হয় মহান মে দিবস। এই দিবস উপলক্ষে শুধু রাষ্ট্রীয়ভাবে নয়, বিভিন্ন শ্রমিক সংগঠনের কর্মসূচির মধ্যে ছিল শ্রমিক সমাবেশ, লাল পতাকা মিছিল, আলোচনা সভা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কমিউনিস্ট পার্টি সকালে পুরনো পল্টনের মুক্তিভবন চত্বরে সমাবেশ ও লাল পতাকা মিছিল করে। সমাবেশে নেতারা শ্রমিকের ন্যায্য মজুরি দিতে মালিকদের প্রতি আহ্বান জানান। প্রথম দাবি হচ্ছিল ন্যূনতম মজুরি। আইএলও কনভেনশন যেটা অনুস্বাক্ষর করছে সেই অনুযায়ী আমাদের লেবার ল তৈরি করা উচিত। শ্রমিকের একটা বড় দাবি অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার, সেটাও বাংলাদেশের শ্রমিকদের নাই। আমরা অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার দেওয়ার দাবি জানাই। প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশ থেকে অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত, মাতৃত্বকালীন 6 মাসের ছুটির পাশাপাশি কর্মস্থলে নারী পুরুষ সহ বৈষম্য দূর করার দাবি জানান শ্রমিকরা। মাতৃত্বকালীন ছুটি গার্মেন্টস শ্রমিকদের জন্য 6 মাসের আইন করা হোক। যৌন হয়রানি নির্যাতন প্রতিরোধ আইন নাই, আমরা সেই আইন চাই। রাইড শেয়ারিং ড্রাইভার্স ইউনিয়নের এই ড্রাইভারদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি প্রদান করতে হবে। শ্রমিকদের কাজের উন্নত পরিবেশ, পেনশন ব্যবস্থা ও মজুরি বৃদ্ধি সহ বিভিন্ন দাবি জানান সংগঠনগুলোর নেতারা। শ্রমিকদের স্বাস্থ্য, শিক্ষা, মৌলিক অধিকারগুলো আমরা দেখি এখন পর্যন্ত অর্জিত হয় নাই। এখনো শ্রমিকরা বিনা চিকিৎসায় মারা যায়। ব্যাংকের টাকা লুটপাট হচ্ছে, শ্রমিকদের অর্থনীতির জন্য অভিশাপ। লুটপাটতন্ত্র বন্ধ করতে পারলে শ্রমিকদের জাতীয় ন্যূনতম মজুরি দেওয়া সম্ভব। শ্রমিকের অধিকার আদায়ের জন্য রক্ত দিয়েছিল শ্রমিকরা, সেই কথাটা মনে করিয়ে দেওয়ার মতো লোকও থাকছে না। মে দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা, গান, কবিতা ও পথনাটকের আয়োজন করে আরণ্যক নাট্যদল। সাবিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।
দর্শক, মিল্টন সমাদারের গ্রেফতার নিয়ে ব্রিফ করছেন গোয়েন্দা ডিবি প্রধান হারুনুর রশিদ। আমরা যুক্ত হচ্ছি সেখানে। আমরা কি শুরু করব টাইম কিন্তু পিছনে আমার সময় একদম কম রে 10 আমরা আপনারা যে প্রশ্নটা করেছেন যে মিল্টন সমাদারকে আমরা আমরা কি শুরু করব? মিল্টন সমাদারের বিরুদ্ধে যে অভিযোগটা ছিল আপনারা বলেছেন, তাকে আমরা আজকে গ্রেপ্তার করেছি। তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ, এবং সে তার বাড়ি হলো বরিশালের উজিরপুরে। সে তার উত্থানটা হচ্ছে তার বাবাকে পিটিয়ে সে এলাকাবাসী তারে ধরে এলাকা ছাড়া করে এখানে এসে কিছুদিন শাহবাগে একটা ফার্মেসিতে কিছু কাজ করত। সেখানে ওষুধ বিক্রি তৈরি করার কারণে তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়। এরপরে সে একটা পর্যায়ে কিছু লেখাপড়াও করেন। সে মিঠু হালদার নামে একটা নার্স, যে নার্সিং মেয়ে, যে পেশা নার্স, তাকে বিয়ে করে। বিয়ে করার পরে সে তখন তার স্বপ্নে আসলো সে একটা ওল্ড অ্যান্ড চাইল্ড একটা কেয়ার সেন্টার সে স্থাপন করবে, এরকম একটা তার স্বপ্নে আসলো। তখন তার ওয়াইফকে নিয়ে সে মিরপুর এলাকায় একটা চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার এক নামে একটা প্রতিষ্ঠান খুলে। এখন সেখানে খুলে আসলে এই যে তার বাচ্চা শিশুদেরকে নিয়ে আসতো, আর বৃদ্ধ মানুষগুলি যারা সেখান থেকে মানে গরিব তাদেরকে নিয়ে আসতো। এরকম ভাবে আপনারাও দেখেছেন বিভিন্ন মিডিয়াতেও, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। সেখানে এগুলি সে প্রকাশ হয়েছে এবং সে বলেছে যে আমরা সেখানে অপারেশন থিয়েটার আছে, সেখানে মানুষকে সে বিভিন্ন ধরনের সেবা দেয়। তাহলে অপারেশন থিয়েটার থাকে, হাসপাতাল থাকে, তারও তো লাইসেন্স থাকতে হবে। সে লাইসেন্স নেই। সে বেশিরভাগ কারণে না, সে রাতে লাশ দাপন করে। তখন তাকে জিজ্ঞাসাবাদ করা হলো যে আপনি রাতে লাশ দাপন করেন কেন? সে বলে যে আসলে না হলে তো মানুষ আমাকে বিভিন্ন প্রশ্ন করে, এটা সে উত্তর দিয়েছে। এবং আশ্রমে বৃদ্ধদের চিকিৎসা দেওয়া হয় না বলে গণমাধ্যমে এসেছে, সেটাও তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি যে 30-25 লাখ টাকা খরচ করেন, টাকা পান কোথায়? এবং নিজেই ডেথ সার্টিফিকেট তৈরি করে ডাক্তারের সিল স্বাক্ষর জাল করে সে নিজেই মিডিয়ার কাছে শেয়ার করেছেন। এবং আমরা এটাও জেনেছি যে সে ইতিমধ্যে 900 লাশ দাপন করলেও 835 সালের সম্পূর্ণ গরমিল কোনো ডকুমেন্টস দেখাতে পারে নাই। এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে তুমি এগুলি লাশগুলির পিছনে তোমার কারণ কি, লাশগুলি তুমি রাতে দাপন করো এগুলি, তখন কোনো এক সময় দেখা যায় যে সেখানে পাশে একটা মসজিদ ছিল, সেখান থেকে প্রশ্ন উঠেছে যে কিডনির পাশে সেখানে রক্তের দাগও রয়েছে। তাহলে তার বিরুদ্ধে অজস্র অভিযোগ, যে অভিযোগগুলি আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব যে লাশগুলি রাতে কেন উনি দাপন করতেন। তার কাছে আমরা জিজ্ঞাসাবাদ করব তিনি নিজে যে স্বীকার করেছেন যে ডেথ সার্টিফিকেটটা উনি নিজে কেন তৈরি করেন, ডাক্তারের সিল স্বাক্ষর উনি নেন না কেন। এবং সেটা একটা অনেকেই যারা তাদের অত একটা বাচ্চা শিশুকে দিয়েছে, অত বৃদ্ধ একটা মানুষ তার টর্চার দিয়েছে, যখন তার খোঁজ খবর পেয়ে গেছে তাকে সে সেখানে টর্চার ছেলে তাকে কিন্তু পিটিয়েছে। এরকম আমাদের অভিযোগ আমরা পেয়েছি। যে সবকিছু মিলিয়ে তার বিরুদ্ধে অজস্র অভিযোগ আমরা পেয়েছি। এবং সে এই টর্চার সেলে সে বলেছে তার 2টা আশ্রম রয়েছে, একটা হলো সাভার, একটা হলো সেখানে 500-700 লোক রয়েছে। কিন্তু সে খোঁজ নিয়ে জানা যাচ্ছে সেখানে 20-30 জন 40 জনের বেশি সেখানে লোক নেই। এবং আমাদের কথা হলো আমরা তাকে নিয়ে এসেছি এবং কিছু অভিযোগকারী রয়েছে, তারাও মামলা রুজু করবে। আমরা তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করব যে কত সংখ্যক মানুষ তার এনে চিকিৎসার জন্য গিয়েছিল, কত সংখ্যক মানুষ মারা গেল, সে কি আসলে এই সকল তার তথাকথিত থিয়েটার মানে ইয়ার নামে সে সেখান থেকে সে যে স্থাপন করেছেন, সেখানে যে তার ভিতরে সে যে অপারেশন থিয়েটার, সে অপারেশন থিয়েটারের মাধ্যমে সে সেখান থেকে কিডনি বিক্রি করেছেন কিনা আপনারা যে অভিযোগটা করেছেন সেটাও আমরা তদন্ত করব। এবং কেন সে নিজে ডেথ সার্টিফিকেট নিজেই স্বাক্ষর দিয়ে তৈরি করেছেন, ডাক্তারের স্বাক্ষর কেন নেন নাই, সেটাও আমরা খুঁজে বের করব। এবং বেশিরভাগ লাশ রাতে দাপন করলেন কেন, এবং তিনি 2টি আশ্রমের কথা বলে শত শত মানুষের রাখার কথা বললে সেখানে কোনো লাশ নেই, সবকিছু আমরা তদন্ত করে আমরা পরবর্তী পর্যায়ে আপনাদেরকে জানাবো যে আমরা তার বিরুদ্ধে এই অভিযোগগুলি আমরা পেয়েছি। এখন আমরা মামলা রুজু হওয়ার পরে আমরা রিমান্ডে এনে
বাকি তথ্যগুলি আপনাদের জানাবো। দর্শক, মিল্টন সমাদরের গ্রেফতার নিয়ে কথা বলছিলেন ডিবি প্রধান হারুনুর রশিদ। আমরা যুক্ত ছিলাম ব্রিফিংয়ে। বিশ্বজুড়ে উচ্চ মূল্যস্ফীতি বিবেচনায় আন্তর্জাতিক ক্রেতাদের ক্রয় মূল্য বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এ লক্ষ্যে আন্তর্জাতিক শ্রম সংস্থাকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি। মহান মে দিবসের আলোচনায় তিনি আরো বলেন, কেউ শ্রমিকদের অধিকার বঞ্চিত করলে ছাড় দেয়া হবে না। জয় যাদবের রিপোর্ট। মহান মে দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে এই আলোচনা সভা। প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বের সকল শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, খেটে খাওয়া শ্রমিক মেহনতি মানুষের কল্যাণের জন্যই আওয়ামী লীগের রাজনীতি। বলেন, যখনই ক্ষমতায় এসেছে তার দল তখনই বেড়েছে শ্রমিকের বেতন। জানান, শ্রমিকদের অধিকার বঞ্চিত করলে কাউকে ছাড় নয়। খেটে খাওয়া মানুষ, তাদের ভাগ্য পরিবর্তনই আওয়ামী লীগের সবসময় লক্ষ্য। কেউ যদি আমাদের শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে, সে যে যত বড়ই হোক না কেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও তাদেরকে আমরা ছাড়ি না, ছাড়বো না। শ্রমিকের পাওনা যথাযথভাবে পরিশোধ করতে হবে, তাদের ভালো মন্দ দেখতে হবে। যুদ্ধের জেরে বিশ্বজুড়ে বেড়েছে মূল্যস্ফীতি। এজন্য তৈরি পোশাকের ক্রয় মূল্য বাড়াতে আন্তর্জাতিক ক্রেতাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক পর্যায়ে যারা আমাদের গার্মেন্টস ক্রয় করে বা আমাদের উৎপাদিত পণ্য ক্রয় করে, তাদেরকেও বলবো, এখন তো সব জায়গায় ইনফ্লেশন বেড়ে গেছে, জিনিসের দাম বেড়ে গেছে, একটা পিস গার্মেন্টস তৈরি করতে খরচও বেড়ে গেছে। তো সেটা বিবেচনা করে যারা বায়ার, তারা যদি একটু মূল্যটা বাড়িয়ে দেয়, তাহলে আমি মালিকদের উপরে আরও চাপ দিতে পারি আমাদের শ্রমিকদের সুবিধা দেওয়ার জন্য। আমি আশা করি আইএলও শুধু শ্রমিকদেরটা দেখতে গেলে সাথে সাথে এই মালিকদের বিষয়টাও দেখবে, এটাও যেন হয়। সরকার প্রধান বলেন, মালিকদের শ্রমিকদের স্বার্থ যেমন দেখতে হবে, তেমনি শ্রমিকদেরও কোনো উস্কানিতে পড়ে কারখানার ক্ষতি সাধন থেকে বিরত থাকতে হবে। কোনো সমস্যা হলে সেটা বলবেন, কিন্তু কারো প্ররোচনায়, কারো উস্কানিতে নিজের রুটি রুজি যেখান থেকে আসবে, ভাত কাপড় আসবে, কর্মসংস্থান হবে, সেটাকে যেন কোনো রকম ধ্বংস করা না হয়, সেটা আপনারা অবশ্যই যত্নবান হবেন। আর মালিকদেরও বলবো যে আপনারাও আপনাদের বিলাসিতার কিছু অংশ ছেড়ে দিয়ে শ্রমিকদের কল্যাণে দেখবেন। প্রধানমন্ত্রী বলেন, কারো কাছে ধর্ণা দিয়ে সমাধান নয়, নিজেদের সমস্যা থাকলে শ্রমিকদের জন্য অবারিত তার দুয়ার। আপনাদের কোনো অসুবিধা যদি হয়, আমি জানি আমার দুয়ার খোলা। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। দর্শক, সংবাদ রাতে আরো থাকছে। ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ মামলায় অভিযোগ গঠনের শুনানিকাল, জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করবে আসামি পক্ষ। দাবদাহে পুড়ছে বাংলাদেশ সহ গোটা দক্ষিণ এশিয়া। অনেকটা স্থবির হয়ে পড়েছে জনজীবন। হিটস্ট্রোক সহ নানা রোগে আক্রান্ত হয়ে বাড়ছে প্রাণহানি। প্রকৃতির এমন বিরূপ আচরণে চরম বিপাকে খেটে খাওয়া মানুষ। এমন পরিস্থিতিতে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। মাজহারুল ইসলামের রিপোর্ট। এপ্রিল পেরিয়ে মে মাস এলেও কমেনি সূর্যের প্রখরতা। আকাশ থেকে যেন ঝরছে আগুনের ফুলকি, পুড়ছে মাঠ ঘাট গাছপালা। রোদের তেজের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গরমের তীব্রতা। চলমান দাবদাহে বাড়ছে হিট স্ট্রোক সহ নানা রোগ। কোথাও নেই স্বস্তির আভাস, বিপাকে নিম্নয়ের মানুষ। গরমের ঠেলাই যে বাতাস আগাইতেছে, এক বেলা গাছ চালাই আরেক বেলা চালার পাই না। আমার জীবনে মনে হয় এত গরম আমি দেখিনি কোনো সময়, বুঝছেন। এখন আমার বাপ দাদা দেখছে কিনা তাও জানি না। গরম হেভি গরম, একটু ঠান্ডা খাইলাম শরবত, শরীরে আরাম লাগতেছে। গরমে আসলে গাড়ি চালাইতেও অনেক কষ্ট। আবার দ্বিতীয় কথা, রোডের ভিতর থেকে দেখা যাচ্ছে আগুন উঠতেছে এবং পাও গরম হয়ে যাইতেছে, প্রচণ্ড পরিমাণ তাপ। তীব্র গরমে শ্রমজীবী মানুষকে একটু স্বস্তি দিতে তেজগাঁও থানা পুলিশের পক্ষ থেকে বিতরণ করা হয়েছে খাবার, স্যালাইন, পানি ও ক্যাপ। আবার ব্যক্তিগত উদ্যোগে অনেকেই বিতরণ করেছেন ঠান্ডা পানি, জুস এবং খাবার। শ্রমিকদের মাঝে আমরা তেজগাঁও থানার উদ্যোগে ক্যাপ, স্যালাইন, পানি বিতরণ করছি। যতদিন এই ধরনের আবহাওয়া থাকবে
এই কার্যক্রম আমাদের নিজেদের জন্যও থাকবে এবং শ্রমজীবী মানুষ পথে যারা কষ্ট করে তাদের জন্য আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে। সবুজ মেরে কংক্রিটের নগর আর জলাধার ভরাট সহ প্রকৃতি বিরোধী কর্মকাণ্ডের ফলে বাড়ছে এমন অসহনীয় তাপমাত্রা। এদিকে আবহাওয়া অফিস থেকে মিলেছে স্বস্তির বার্তা, কমে আসবে তাপমাত্রা, বাড়বে বৃষ্টির সম্ভাবনা। দেশের উত্তর পূর্ব এবং পূর্বাঞ্চল, সিলেট বিভাগ এবং চট্টগ্রাম বিভাগে কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আজকে থেকে এই সব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, তাপমাত্রা কমের দিকে চলে যাবে। তবে আমরা আগামী 5 থেকে 6 দিন, আগামীকাল থেকে আগামী 5 থেকে 6 দিন দেশের তাপমাত্রা অনেকটা স্বাভাবিকতার দিকে চলে আসার সম্ভাবনা আছে এবং চলমান যে তাপদাহ, সেই তাপদাহটা দু এক জায়গায় থাকতে পারে, তবে স্বাভাবিকভাবে দেশের তাপদাহটা প্রশমিত হওয়ার সম্ভাবনা আছে। আর গরম থেকে স্বস্তি পেতে বৃষ্টির অপেক্ষায় সব শ্রেণী পেশার মানুষ। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। দর্শক দেখছেন সংবাদ রাত। উচ্চ মূল্যস্ফীতির মধ্যেই আরেক দফা বাড়ল জ্বালানি তেলের দাম। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ মানুষ। তারা বলছেন, নিত্যপণ্যের সীমাহীন ঊর্ধ্বগতির মধ্যেই তেলের বাড়তি দাম আরও চাপে ফেলবে তাদের। আর বিশেষজ্ঞদের আশঙ্কা, বারবার জ্বালানি তেলের দাম বাড়ালে দেখা দিতে পারে বিশৃঙ্খলা। রিশাদ অর্ণবকে সাথে নিয়ে ইফতেখার রেজার রিপোর্ট। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে মার্চ থেকে জ্বালানি তেলের মূল্য স্বয়ংক্রিয়ভাবে নির্ধারণ করার পদ্ধতি চালু করে সরকার। এরই প্রেক্ষিতে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করছে সরকার। গেল 2 মাসে কিছু কমলেও মে মাসের শুরুতেই বেড়েছে জ্বালানি তেলের দাম। ঘোষিত দামে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনে বেড়েছে 1 টাকা, পেট্রোল ও অকটেনের দাম বেড়েছে 2.5 টাকা। এতে ক্ষোভ প্রকাশ করেন সাধারণ মানুষ। বাড়লে কি করা, হ্যাঁ এটা তো অবশ্যই খারাপ, সব দিক দিয়ে তো অবস্থা খারাপ। আমাদের খরচ যেই পরিমাণ সব কিছুর দাম, সেই তুলনায় মানে জ্বালানি তেলের দাম নর্মালি অনেক বেশি। দ্রব্যমূল্যের সব কিছু যখন দাম বেড়েছে, এই সমন্বয়টা একটু পরে করতে পারতো। জ্যামের কারণে তো এমনি আমাদের আসলে অনেক প্রবলেম হয়, তো দেখা গেছে যে এখন আমাদের খরচটা বেড়ে যাবে আর কি। সমন্বয়ের কারণে দাম অল্প বাড়লেও সমস্যায় পড়েন ব্যবহারকারীরা। এজন্য বিরক্তি প্রকাশ করেন অনেকে। তো এইভাবে যদি বাড়তে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা যারা বাইকার, তাদের আমরা জন্য খুব প্রবলেম হয়ে যায়। 2 টাকা বাড়ুক, 1 টাকা বাড়ুক, 50 পয়সা আমাদের অবশ্যই সমস্যা হইতেছে। তেলের দাম আগে যেটা ছিল সেটা থাকতো তাহলে আরো ভালো হতো, মাছ বেটার দেন ভালো রাখতো। নতুন দামে বাস ও ট্রাক চালকরা পড়েছেন বিপাকে। জানান, দাম বাড়লে আয় কমে যায় তাদের। পাবলিক কিন্তু ভাড়াটা বেশি দিবার চায় না, তো এটা মোটর শ্রমিক যারা আছে তারা কিন্তু আসলে এটা বেকায়দায় পড়ে গেছে। তেলের দাম যদি বেশি বাড়ে, কোম্পানির খরচ বেশি হয়, কোম্পানির খরচ বেশি হলে আমাদেরও ইনকাম কম হয়। এই যে আগে আমরা ভাড়া যাইতাম, যে ভাড়া দিতাম এখন তার থেকে 3 গুণ কম পাইতেছি। তা তেলের দাম বাড়ে তো আরও আমাদেরকে লসের দিক ফেলাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ঘন ঘন দাম বাড়ানো হলে দেখা দিতে পারে বিশৃঙ্খলা। তেলের দাম যদি আরও বেড়ে যায়, তখন দেখবো হঠাৎ করে 120-এ চলে গেল, হ্যাঁ 130-এ চলে গেল, তখন একটা সমস্যা অ্যারাইজ করতে পারে। যে একটা হচ্ছে যে ভোক্তারা এটা গ্রহণ নাও করতে পারে, আরেকটা হচ্ছে আমাদের যে পরিবহনের উপরে একটা চাপ সৃষ্টি হতে পারে। নতুন দামে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন 107 টাকা, পেট্রোল ও অকটেন 124 টাকা 50 পয়সা ও 128 টাকা 50 পয়সা বিক্রি হচ্ছে। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। দর্শক সংবাদ রাতে আরো থাকছে। কক্সবাজারে অপহরণের 6 দিন পর শিশু সাইফকে উদ্ধার, 5 অপহরণকারী আটক। কুমিল্লায় শিশু ঝুমুর হত্যার ঘটনায় প্রধান আসামি মফি গ্রেফতার। নোবেলজয়ী ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে করা অর্থ আত্মসাৎ মামলায় অভিযোগ গঠনের শুনানি আগামীকাল। বিশেষ আদালত 4-এ শুনানি হবে বলে জানান দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মোশাররফ হোসেন কাজল। আর ডক্টর ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন জানান, আদালত পরিবর্তন করে চার্জ শুনানির বিষয়টি আইনসম্মত হয়নি। এ মামলায় ডক্টর ইউনূসের জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করবেন বলেও জানান তিনি। শামীম আক্তারের রিপোর্ট। গ্রামীণ টেলিকমের শ্রমিক ইউনিয়নের কর্মচারীদের কল্যাণ তহবিলের প্রায় 25 কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে শুনানির জন্য ঢাকার বিশেষ জজ আদালত 4-এ পাঠায় ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত। বৃহস্পতিবার সকালে এই মামলার 4 শুনানির কথা রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন মামলা পরিচালনার জন্য আদালত পরিবর্তন সহ আদালতের আদেশের বিষয়ে অভিযোগের আঙুল তুলেছেন। আবার একজন সমদ জাজ
বিচারিক আদালতকে কখনো নির্দেশ দিতে পারে না চার্জ হিয়ারিং করার জন্য। তিনি সেখানে বলবেন বদলি মূলে আপনার কাছে প্রেরণ করা হলো, আপনি বিচারের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। এই বিচারককে বলেছেন 2/5/2024 তারিখে চার্জ গঠনের জন্য উনি নির্দেশ দিয়েছেন। এই যে বিষয়টি, এটা আইনের পরিপন্থী, আইনের বরখেলাপ। এ সময় আইনজীবী আরও জানান, আগামীকাল ডক্টর মোহাম্মদ ইউনূস সহ আসামিরা জামিনের আবেদন করবেন আদালতে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের কালকের উপস্থিতির জন্য দিন নির্ধারণ আছে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সশরীরে উপস্থিত থেকে অন্যরা সহ জামিনের প্রার্থনা করবেন। অন্যদিকে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মোশাররফ হোসেন কাজল জানান, ইউনূসের আইনজীবীর করা অভিযোগের কোনো ভিত্তি নেই। দুর্নীতি দমন কমিশনের মামলা এভাবেই পরিচালিত হয়। সিনিয়র স্পেশাল জাজ তাকে কগনিজেন্স গ্রহণ করেছেন এবং কগনিজেন্স গ্রহণ করার পর স্পেশাল কেসগুলির যে আইন আছে সেই আইন মোতাবেক 1958 ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুসারে এটা একটি বিচারিক আদালতে বিচারের জন্য প্রেরণ করা হয়েছে। এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের আইনজীবী একটা ভেগ টার্মে কথাবার্তা বলেছেন। উনি এভাবে খামাখামে বিভ্রান্তি ছড়ানোর জন্য এই ধরনের বক্তব্য না দেওয়ার জন্য আমি বিনীতভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের আইনজীবীকে অনুরোধ করছি। অভিযোগে বলা হয়, গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম সহ গ্রামীণ টেলিকমের বোর্ড সদস্যদের উপস্থিতিতে 2022 সালের 9 মে গ্রামীণ টেলিকম 108তম বোর্ড সভায় সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা ব্যাংকের গুলশান শাখায় একটি অ্যাকাউন্ট খোলে। সেখানেই বেআইনিভাবে অর্থের লেনদেন করেন। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা। বরেন্দ্র অঞ্চলের 1 লাখ হেক্টর কৃষি জমিতে কার্বন নিঃসরণ কমাতে এবং কৃষকদের সহযোগিতায় পরিবেশ মন্ত্রণালয়ের সাথে কাজ করবে এফবিসিসিআই, এজিবি এবং সিসকো। সকালে রাজধানী পরিবাগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর বাসভবনে এ নিয়ে বৈঠক হয়। পরে পরিবেশ মন্ত্রী জানান, সম্পদের সুষ্ঠু ব্যবহার, কার্বন নিঃসরণ কমানো এবং আধুনিক প্রযুক্তির সহযোগিতায় পানি সংকট নিরসন করা গেলে ধান উৎপাদন বাড়ানো সম্ভব। প্রাথমিকভাবে ধান উৎপাদন প্রকল্পে অর্থ সহযোগিতা দেবে এজিবি, আর প্রযুক্তিগত সহযোগিতায় থাকবে সিসকো। এগ্রিকালচার, আমাদের উৎপাদন সবকিছুই কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে আজকে একটা হুমকির মুখে আছে। কারণ কৃষি কিন্তু একটা এমিশনের একটা বড় জায়গা। তো আমরা তো এটা প্রায় বলি যে আমরা তো এই সমস্যা তৈরি করি নাই, তারপরে যখন আমরা এটার ইম্প্যাক্টের দিকে দেখি বা অভিজ্ঞতা, আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। তো আমরা সেটা অবশ্যই সমর্থন করব যদি আমরা দেখি যে আপনার কম পানির প্রয়োজন হচ্ছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন উদ্যোগের মাধ্যমে, ইনিশিয়েটিভের মাধ্যমে কার্বন নিঃসরণ যদি আমরা কমাতে পারি, যেই পরিমাণ কার্বন আমি কমালাম এটা আমি আবার আন্তর্জাতিক বাজারে আমি বিক্রি করতে পারি, তো সেটা হবে আমাদের আয়ের একটা বাড়তি একটা উৎস।